পারিভাষিক শব্দের আজকের ক্লাসে যেই জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে মনে রাখা যায় কিভাবে, কি কৌশল করলে তুমি এটা আর ভুলবে না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের ক্লাসে। আর সাজেশনগুলো আমরা আলোচনা করে দিব যে কোন পারিভাষিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। আমি কিছুটা তোমাদের বলে দিচ্ছি, যখন পড়তে থাকবা তখন দেখবা কোনটা সময়ের সাথে বেশি রিলেভেন্ট। তুমি চারপাশে তুমি শুনেছ তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইন্টারিম এবারের জন্য গুরুত্বপূর্ণ। তুমি শুনেছ হচ্ছে রিপাবলিক বা গণতন্ত্র, এটা এখন এইবারের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে তোমার সারাউন্ডে যেই শব্দগুলো আসে বেশি তোমার জন্য সেইগুলো গুরুত্বপূর্ণ। আমরা হ্যাঁ দুইজনকে, শাহিদা অনুকে দেখতেছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অন্যান্য অনেক অনেক ভালো আছি। তোমরাও ভালো আছো সে আশা করি। ক্লাস শুরু করে দিব কিনা? আচ্ছা আমি একটু সময় নিই, একটু সময় নিই, আমরা এটাকে একটু শেয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে চলো শুরু করে দিই। আমি আর সময় নিলাম না, সবাই পিছিয়ে আস্তে আস্তে আসতে থাকুক। আলোচনা করি পারিভাষিক শব্দ মূলত কেমন সেটা তোমরা জানো। মূলত 15টা কোশ্চেন আসে, তার মধ্যে 8টা তোমাদের উত্তর করতে হয়। এখন কম আসো, কম থাকতে একটা গুরুত্বপূর্ণ কৌশল বলে দেওয়া, একটা হচ্ছে অনুবাদ। অনুবাদ তোমরা দিবা হচ্ছে তখনই, আমি একটু বলে রাখি কখন তোমাকে অনুবাদ দেওয়াটা উচিত। যখন তুমি দেখবা এই পারিভাষিক শব্দের মধ্যে তুমি মিনিমাম একদম 100% শিওর ভাবে 6টাও পারো না, তুমি 6টাও যে তুমি পারো না, তখন তুমি হচ্ছে অনুবাদই ধরো। কারণ অনুবাদ দিলে তুমি হয়তো এরকম 6-7 পাবা, ঠিক আছে? তুমি যখন 100% শিওরে তুমি 6 দিবা, তুমি তো 6 নাও হইতে পারে, তখন 5 বা 4ও তো হইতে পারে। এই জন্য তখন তুমি রিস্ক নিও না। আর যখন তুমি 10-এ 10 পাবা, মোটামুটি তুমি পারো, তখন তুমি এটাই দিও। তবে জীবনে পারিভাষিক শব্দটাই আসলে বেশি কাজে লাগে। কেন পারিভাষিক শব্দটা কি সেটাও কাছে চিনতে হবে। তোমরা আসলে বুঝোই না, তোমরা মনে করো কি পারিভাষিক শব্দ মানে কিছু বিদেশি ওয়ার্ড, কিছু বিদেশি শব্দ, এর মানে হচ্ছে পারিভাষিক শব্দ না। এটা মানে পারিভাষিক শব্দ না। আজকের এই ক্লাসের মধ্যে তুমি একটা জিনিস শিখবা যে তুমি তোমার বন্ধুদেরকে বুঝাতে পারবা। এবার আসতেছি একটা চোরাই পদ্ধতিতে। ওয়ালাইকুম আসসালাম মিনাল দাস, আদাব। এরপর নাইম হাসান, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কি কোয়েস্ট নেক্সাস। ওকে, এবার তোমাকে একটা জিনিস চোরাই বুদ্ধিটা বলি। আমি সাধারণত অনেক স্টুডেন্ট থাকলে বলতাম না, গল্প তো, সুতরাং এটা নিয়ে এত ভয়টাই নাই। সেটা হচ্ছে তোমরা পরীক্ষা এরকম নাম্বার দিবা। নাম্বার দিলে কি লাভ? তুমি মনে করো নাম্বার 1 2 3 4 7 বাদ দিয়ে 8 9 10 দিয়ে ফেলাইছো, এর মাঝখানে স্যার তো গুণা দেখবে না। কারণ স্যার দেখবে 10, আচ্ছা ও 10-এর মধ্যে কটা ভুল করছে, 10-এর মধ্যে 2টা ভুল করছে, আচ্ছা যাক ওকে 8 দিয়ে দিই। কিন্তু পাইছে কিন্তু 7। আর যে মাঝখানে 2টা বাদ দিয়ে দাও, সেটা রিস্ক থেকে যায়, একটু বেশি ধীরে ফেলাই যায় স্যার যদি গুণা ফেলে। তবে 2টা বেশি বাদ দিতে যাইও না, তাইলে একদম একদম মানে ক্যাচাক করে ধরা খাবা। স্যার দেখবে কি ব্যাপার, দেখতে 6টা, ও এখানে লেখা রাখছে 10টা, বুঝছো? তো নাম্বারটা দিলে, কারণ টিচার খাতা দেখার এতটা তোরের মধ্যে থাকে, তখন হয়তো এটা ধরতে পারবে না। যাই হোক, এটা হচ্ছে একটা চোরাই বুদ্ধির কথা বললাম। টেকনিকে যখন এটা বলছিলাম তখন আমার ইয়াতে প্রায় না হইলো 400 থেকে 500 মতন গ্রুপ খুলছে স্টুডেন্টরা, প্রাইভেট গ্রুপ, ইয়াসিন স্যার চোরাই বুদ্ধি, ইয়াসিন স্যার চোরাই বুদ্ধি। ওকে, এরপর ঠিক আছে খাদিজা বললো ঠিক আছে, আস্তাক ফিরুল্লাহ না, যাক ইন্নালিল্লাহ আস্তাক ফিরুল্লাহ সবই। তো তোমাদের নাম্বারিং করেটা দেওয়াটা ভালো এবং সুন্দর করে দিবা, পরিষ্কার হাতে দিবা, ঠিক আছে? তাহলে ভালো হবে। আর যদি অনুবাদ দাও তাহলে এরকম পরিষ্কার ভাবে দিবা। অনুবাদ দিলে কিছু জায়গা আছে ওগুলা যদি আন্ডারলাইন করে দিতে পারো খুব ভালো হয়, যে দেখবা পুরো অনুবাদটা কিন্তু আসলে কঠিন না। এই যে ধরো যে অনুবাদটা যদি আমরা যদি তাকাই, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। বাংলাদেশ নিডস গুড টিচার, এই যে বাংলাদেশ নিডস, এই যে বাংলাদেশের প্রয়োজন ভালো শিক্ষক। এ গুড টিচার মেক্স লেসন ইন্টারেস্টিং, যে লেসন ইন্টারেস্টিং মানে কি, আগ্রহী, সে লেসনকে পাঠকে আগ্রহী করে। তো দেখো এখানে ইন্টারেস্টিংটাকে ভিন্নভাবে আমাদের ব্যবহার করতে, ভিন্ন তথ্য ব্যবহার করতে হবে। তো যাক, এটা আমি আজকে যেহেতু পারিভাষিক শব্দের ক্লাস, পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করি, অনুবাদ নিয়ে আলোচনা করলাম না। গত সপ্তাহে অনুবাদ নিয়ে আলোচনা ক্লাস ছিল, সেটা আমরা করি নাই, কারণ অনুবাদ তোমরা দাও না। তো উচ্চারণের জন্য যেটা করতে হবে, তুমি বেসিকটা ভালো করে পড়ো। মূলত এখানে বোর্ড কোশ্চেনটা পড়তে পারাই ভালো। কেউ কিন্তু কোনো বই কিন্তু বেসিক আলোচনা করে না, যার ফলে সবাই শুধু বোর্ড কোশ্চেনটাই পড়ে, কিন্তু এক পাশ দিয়ে পড়ে আরেক পাশ দিয়ে ভোলে। এই জন্য আমরা যেটা করব, তোমাদেরকে একটু আজকে একটু বেসিক বুঝাই, পারিভাষিক শব্দটা জিনিসটা কি। এই তো অ্যাক্টিং, এগুলো পারিভাষিক শব্দ বুঝো। পারিভাষিক শব্দ অনেক জায়গায় প্রয়োগ হয়, যেমন হচ্ছে মূল ভাষা যদি প্রতিশব্দ না থাকে। যেমন মনে করো পুলিশ, এখন বলো পুলিশের বাংলা কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী, ঘুষখোর, মানে কি তুমি বাংলা দিবা? আমরা পেটমোটা, নীলজামা, তুমি কি বাংলা বলার মধ্যে কিছু আছে? তুমি যেটা বলছো সেটা তো একটা ইংলিশ শব্দ থেকে দেওয়া।
এখন কেন তোমাকে তুমি বাংলা বলতে পারতেছো না? এর কারণ হচ্ছে এই শব্দটা কোনো বাংলা নাই, এটা বাইরে থেকে আসছে, এইটাকে একটা জোর করে বাংলা আমরা বানাতে পারতেছি না। তো আমাদের যে ইংলিশ শব্দগুলো যাতে সব ইংলিশ না হয়ে যায়, আমরা যাতে আমাদের নিজস্ব ভাষা তৈরি হয়, আমরা যাতে অন্য ভাষাকে যাতে বেশি দ্বারস্থ হয়ে না যাই, এই জন্য মূলত আমাদেরকে এগুলো বানাইতে হয়। যেমন ইংলিশ তুমি ইয়া করো, এই ফেসবুকে কি বলো, আমার প্রোফাইল। এখন মনে করো প্রোফাইলে যদি একটা বাংলা না থাকে, আস্তে আস্তে আমাদের ভাষার মধ্যে তো আমরা সব দেউলিয়া হয়ে যাবো, ভাষার মধ্যে সব শব্দ ঢুকে যাবে ইংরেজি। এই জন্য একটা প্রোফাইলে বাংলা কি দেওয়া যেতে পারে, তাই না? ধরো একটা হচ্ছে লিপস্টিক, আচ্ছা আমি সামনেটা আসবো, হ্যাঁ অনুবাদ থেকে পারিবারিক শব্দ করে ভালো। এই তো বুঝছো, এরকম টেলিভিশন, টেবিল, এই যে 40°C, এরকম অনেক শব্দ আছে, টেলিফোন, স্কুল। যে এই শব্দগুলোর যেমন স্কুলের বাংলা কি আছে না? আছে, কি নাম? এটা আসলে নাই, আমরা বানাইছি। স্কুলে কি হয়? স্কুলে বিদ্যা শিখায়। ও তাহলে এটা বিদ্যার সাথে কিছু মিলে একটা নাম দেওয়া যেতে পারে। কি নাম দেওয়া যায়? আমরা দিলাম বিদ্যার পিছনে দিলাম আলয়, লাগাই দিলাম আলয়। শব্দ হচ্ছে স্থান, বিদ্যালয় মানে বিদ্যা শিখার স্থান, তাহলে যেটা হয়ে গেল স্কুল। এখন ইংলিশে কলেজ বলেন, বাংলাকে কলেজটা আমরা কি বলতে পারি? নাম দিলাম হচ্ছে মহাবিদ্যালয়। এখন হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নাম আমরা কি বলতে পারি, তাই না? এই যে এরকম করে একটা আস্তে আস্তে আমাদের পরিবর্তনগুলো করতে হয় বা ভাষার ব্যবহার করতে হয়। তোমাদের এই যে আমি একটা খুব সহজ করে পারিভাষিক শব্দটা বুঝাই দিই। দেখো, ম্যাঙ্গো মানে আম। ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে হচ্ছে আম। তোমাদের কিন্তু এটা পরীক্ষা কখনো আসবে না। অর্থাৎ ম্যাঙ্গো কিন্তু পারিভাষিক শব্দ না, কারণ ম্যাঙ্গো বিদেশে এটাকে ম্যাঙ্গো বলে, বাংলা এটাকে আম বলে। ও ম্যাঙ্গো কেন বলে জানো? আম আসলে, আম যখন পড়ে তখন মানুষ কি করে? মানুষটা গো, দৌড় দিয়া যায়, এই জন্য নাম হয়েছে ম্যান গো। আচ্ছা যাক, ওটা অন্য বিষয়। তো এই দেখো, ম্যাঙ্গো এটা ইংরেজি ওয়ার্ড, অরেঞ্জ কমলা এটা ইংরেজি ওয়ার্ড, বাংলা ওয়ার্ড, কিন্তু কোনটা পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে এই ধরো যেটা নাম দিল কলম, ঠিক আছে, বা হচ্ছে এই যে সানগ্লাস। এখন সানগ্লাসের বাংলা তো আমরা জানি না, তখন তোমাকে দায়িত্ব দেয় তুমি বানাও তো একটা সানগ্লাসের বাংলা বানাও। এই যে তুমি যে বানাইতে বসো, এটাই হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমাদের ইন্টারে কেন দিছে? তোমাদের মধ্যে এই সেটআপটা ঢুকানোর জন্য, তোমাকে যাতে এরকম বিদেশি ওয়ার্ড দেখে দেখে তুমি যে তোমার মতন করে একটা শব্দ সৃষ্টি করতে পারো, এই সৃষ্টি করা কৌশলটা তুমি শিখে ফেলো। তোমাকে পারিভাষিক শব্দ আর কেউ আটকাতে পারবে না। তোমরা পারিভাষিক শব্দ কিন্তু বোর্ড কোয়েশ্চেন সাজেশন দেখে খালি পড়ো, এক পাশ দা পড়ো, এক পাশ দা বলো, কিন্তু এই সিস্টেমটা মনে রাখবা। এই দেখো অনেক কিছু, প্রোফাইলের বাংলা কি বলো, একটা নাম দাও। ক্যাপশনের বাংলা কি হতে পারে? এই যে সবচেয়ে হচ্ছে লিপস্টিক। দেখি লিপস্টিকের বাংলা তোমরা কি দাও? আমি একটা নাম দিছি অষ্টলাঠি। এখন এই যে অষ্টলাঠি, যে এটা নাম দিলাম, লিপস্টিকের নাম কি দিলাম? অষ্টলাঠি। লিপ মানে হচ্ছে ঠোঁট, স্টিক মানে হচ্ছে লাঠি, এর নাম দিছে অষ্টলাঠি। এটা কি অষ্টলাঠি কি লিপস্টিককে সম্পূর্ণ রিপ্রেজেন্ট করতেছে? করতেছে না, তার মানে আমার পারিভাষিক শব্দটা ভুল আছে, ঠিক আছে? এইভাবে করে পারিভাষিক শব্দ আসলে নির্ধারিত হয় যে তোমার কোন পারিভাষিক শব্দে যে তোমার কি বলে যথার্থ রিপ্লেসমেন্টটা হয় আসলে কিনা, এটাই হচ্ছে পারিভাষিক শব্দ। তাহলে লিপস্টিক, তাহলে অষ্টলাঠি। এরপর ধরো এটা বাংলা, তাহলে কি হলো? রঞ্জক। তুমি কি দিতে পারলা? অষ্টরঞ্জক বা ঠোঁট রঞ্জক, যেটাকে ঠোঁটটাকে রাঙিয়ে তোলে। যে এই যে এবারটা দিছে, এবার ঠিক আছে, সুন্দর হয়েছে, কারণ এটা দিয়ে লিপস্টিককে যথাযথ রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু রিপ্রেজেন্ট করলেও সমস্যা হচ্ছে শব্দের সাথে তো মিললো না, কারণ রঞ্জক, লিপ মানে তো রঞ্জক না, লিপ মানে তো ঠোঁট, স্টিক মানে তো হ্যাঁ দণ্ড, কিন্তু স্টিক মানে তো আর কি না, এই যে হ্যাঁ এরকমই বিষয়টা হইতেছে। আমরা অনেক শব্দ, যেমন সামনে ফুটবল আসতেছে, ফুটবল বিশ্বকাপ, তোমরা পারলে দেখো তো ফুটবলে পারিভাষিক শব্দ বানাও তো। আমি একটা বানাইছি, ফুট মানে পা, আর হচ্ছে বল তো গোল, হচ্ছে পদগোলক মানে ঠ্যাং দিয়ে বা ঠ্যাং গোলক নামও দিতে তোমরা পারো। হ্যাঁ, রোদ চশমা, হাবিলদার। আচ্ছা, এই যে এরকম পার্শ্বচিত্র টিত্র যেমনি পারো মানো। এখন আমি আসলে আলোচনা করবো হচ্ছে মনে রাখার কৌশল নিয়ে। মনে রাখার কৌশল হচ্ছে 4টা। কি করবা? তোমরা যারাই পারিভাষিক শব্দ পড়ো তারাই 4টা স্টেপে পড়ো, একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। অল্প পড়বা, অল্পতে কাজে লাগবে, বরকত দিবে। 4টা স্টেপ। প্রথম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। খালি পড়ো না অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন মানে হচ্ছে সংযোজন, অ্যানেক্সেশন সংযোজন, অ্যানেক্সেশন সংযোজন, এভাবে না। অ্যানেক্সেশন মানে যে সংযোজন, এটা কেন সংযোজন বলছে? সানগ্লাসের সাথে রোদ চশমাটাই কেন বলছে? সান মানে সূর্য, সূর্য না বলে রোদ কেন বলছে? এইভাবে করে ভাবো, চেষ্টা করো ওই শব্দটার। তুমি ধরো পরীক্ষা আসলে ইন্টারিম মানে অন্তরিম, অন্তর্বর্তী, অন্তর্বর্তী মানে এটা কি? তোমার পরীক্ষা আসলো হচ্ছে পাসপোর্ট,
তুমি এটা বাংলা দিচ্ছ হচ্ছে বহির্গমন পত্র। কেন নাম বহির্গমন পত্র কেন? পরে খেয়াল করলে আসলে বানাইছি, পাসপোর্টে তো বাংলা নাই, কিন্তু পাসপোর্ট আমরা বাহিরে যাই, এই জন্য নাম দিচ্ছি বহির্গমন পত্র। এইভাবে করে চিন্তা করে করো, বুঝা বুঝা পড়ো, তাহলে তোমাকে এরকম ঝুলা পড়তে হবে না, কঠিন করে পড়তে হবে না, মনেও থাকবে, কাজেও লাগবে, এবং আমার মতো এরকম ব্যবহার করতে হবে। এই দেখো অ্যানেক্সেশন, তুমি শুধু মুখস্থ করো না, অ্যানেক্সেশন মানে সংযোজন, সংযোজন তোমাকে বুঝতে হবে। অ্যানেক্সেশন মানে দুনিয়ার যে কোনো জিনিস জোড়া মানে অ্যানেক্সেশন না, ঠিক আছে? তুমি দুজন বন্ধুরা জোড়া লাগাই দিছো, তোমার দুজনে কি করছো, জোড়া বানাই দিছো, এটাই কিন্তু। আচ্ছা, প্রোফাইল প্রতিচ্ছবি না, প্রোফাইল কিন্তু প্রতিচ্ছবি না, প্রোফাইল, তোমার প্রোফাইল ভালো না, তোমার প্রোফাইলে সমস্যা আছে, তোমার প্রোফাইল আরো সমৃদ্ধ করো, তোমার প্রোফাইল ভারী করো, তোমার ভালো একটা প্রোফাইল রয়েছে, আমার একটা ভালো সমৃদ্ধ প্রোফাইল বানাতে চাই, এর মানে কি প্রতিচ্ছবি? প্রোফাইল মানে প্রতিচ্ছবি না, প্রোফাইল মানে হচ্ছে ফাইল তো চিনোই, নথিপত্র, প্রো মানে উৎকৃষ্ট পত্র, অর্থাৎ এখানে বলতে পারো হচ্ছে আন্তঃপরিচিতি বা নিজস্ব পরিচিতি, এই যে নাম তুমি দিতে পারো। প্রোফাইলে বাংলা নাই, নিজস্ব পরিচিতি। আর ঠোঁট দণ্ড দিছো না, ওকে। এরপরে এর মানে এরকম যেটাই পড়বা মনে রাখবা। দ্বিতীয় কৌশলে আসো। ও আচ্ছা, অ্যানেক্সেশন মানেটা বলে দেই। অ্যানেক্সেশন মানে দুনিয়ার যে কোনো জিনিস সংযোজন না। তুমি ঘড়ি ভেঙে ফেলাইছো, কাপ ভেঙে ফেলাইছো, তারপরে হচ্ছে দুইটা লাঠিকে জোড়া লাগাই দিছো, অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন হচ্ছে একটা রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র যখন মিলে যায়, যেমন রাশিয়া ইউক্রেনের 4টি এলাকা অ্যানেক্সেশন করে নিয়েছে, অর্থাৎ 4টা এলাকা ওরা দখল করে ওদের মধ্যে ইনক্লুড করে ফেলছে, এটা হচ্ছে অ্যানেক্সেশন। এরপরে রাশি হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। তোমাদের অনেক পারিভাষিক শব্দ আছে, ওগুলো তুমি যদি একটা স্ট্রাকচার করে পড়তে পারো, তাহলে দেখবা একটার সাথে উই রিলেটেড যা আছে সবগুলো পড়া হয়ে যাবে। যেমন হচ্ছে পরিপত্র, ঘোষণাপত্র, মূল্যপত্র, এরপরে পাওনাপত্র, এরপর আছে হচ্ছে এই যে বন্ড, প্রতিজ্ঞাপত্র, ডিক্লারেশন, ঘোষণাপত্র, তারপর হচ্ছে ব্যানার, প্রচারপত্র, পোস্টার, প্রচারপত্র, সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, এরপর আর কি কি বলবো, প্রসপেক্টাস, বিবরণপত্র, লাইসেন্স, অনুজ্ঞাপত্র। এই যে যেগুলো কথা বললাম, এইগুলো কি সবগুলো একসাথে পড়া। আমাদের অভ্যুত্থান বইয়ের মধ্যে এগুলো সব এরকম ক্যাটাগরি করে দেওয়া আছে। 3 নম্বর, ভিজুয়াল বা ট্রিক ব্যবহার করা। তুমি যেটা পড়তেছো তার একটা ছবি দেখো, তাহলে দেখবা সেটাকে বুঝতে তোমার জন্য সহজ হয়ে গেছে। যেমন তোমাদের পরীক্ষা আসে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে কি তুমি খেয়াল করো তো, অ্যাপেন্ডিক্সটা তুমি জীবনের কোথায় শুনছো? তোমার জীবনে কোথায় অ্যাপেন্ডিক্স শব্দটা শুনতে পারছো? তুমি বলছো অ্যাপেন্ডিক্সের ব্যথা, অ্যাপেন্ডিক্সের অপারেশন, কিরে ব্যথাটা কিসের? অ্যাপেন্ডিক্সের ব্যথা কি স্কুলে যাই নাই? এই যে অ্যাপেন্ডিক্সের কথাটা বলতে হবে। অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ কিন্তু পরিশিষ্ট, কি পরিশিষ্ট বা উচ্ছিষ্ট বা অতিরিক্ত। এখন কেন এটাকে বলে অতিরিক্ত, এইটাকে একটু বুঝে নাও, নতুন কিছু জানলাই। দেখছো এটা কি চিত্র আঁকা হয়েছে না? এই চিত্রের মধ্যে আমাদের পেটের মধ্যে এরকম কি আছে, নাড়ি ভুঁড়ি আছে, এর মধ্যে একটা বৃহদান্তের মধ্যে একটা এক্সট্রা জায়গা থাকে, একটা বাড়তি একটা জায়গা মনে করো একটু বেশি, ওই জায়গাটা হচ্ছে এরকম বেশি, যেটা আসলে দরকার নাই। সত্যি এটা মানব দেহের মধ্যে এটা দরকার পড়ে না। তোমরা মনে করো দুপুরবেলা খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়ার মানে বাচ্চারা দেখো না খেলতে যায়, ওই খেলতে যাওয়ার পরে দৌড়াদৌড়ি করার পরে অ্যাপেন্ডিক্স তো একটা অতিরিক্ত অংশ, মানে ধরো একটা এরকম একটা পাইপের মতন, ধরো একটা পাইপ, ধরো খাদ্য বা বজ্র এদিক দিয়ে সেদিকটা চলে যাবে, ওর কোনো দরকারই নেই। এই যে অংশটুকু আছে না, এটার কি নাই, কোনো দরকারই নেই, এই জন্য এটা অ্যাপেন্ডিক্স বলে। এখন কেউ যদি নাচানাচি লাফালাফি করে, তাহলে খাদ্যটা এখানে ঢুকে যায়, ঢুকে গেলে তারপরেই মনে করো আর কি হয়, এটা পচন হয় বা কিছু একটা ঘটে, তারপর আর ব্যথা করে, এই জন্য বলে অ্যাপেন্ডিক্সের ব্যথা। কেউ যদি একবার অপারেশন করে এটাকে ফেলে দেয়, তার জীবনে আর কোনো অ্যাপেন্ডিক্স হবে না। ঠিক আছে, বুঝে শোনা কইরো। স্কুলে একবার ফাঁকি দিছো, কি বললা যে স্যার অ্যাপেন্ডিক্সের ব্যথা, এরপর আবারও যা কইছো স্যার অ্যাপেন্ডিক্সের ব্যথা, এটা বললে হবে না। কে তোমাকে এটা ফেলে দিতে একবার মানে সারা যে বুঝা ফেলাবে এই যে চাওয়াজ মারতেছে, কারণ অ্যাপেন্ডিক্সের অপারেশন 2বার জীবনে কোনোদিন হয় না, এটা একবার হইলেই যথেষ্ট। তাহলে আমরা এবার দেখো যে ভিজুয়াল হওয়ার কারণে আমাদের বুঝতে সুবিধা হইলো না, যেটা অ্যাপেন্ডিক্স জিনিসটা আসলে কি চিত্রভিত্তিক হওয়ার কারণে আমাদের এই নোটের মধ্যে বিষয়গুলো এরকম চিত্রভিত্তিক করে দেওয়া। দেখছো চিত্রগুলো দেখতেছো, এই যে চিত্র, যেটা যেটা একটু বুঝতে কষ্ট হয় ওই জিনিসটাকে ওই চিত্র দিয়েই আমরা এটা ধারণ করে দিয়েছি। হ্যাঁ, তারপর আসবো কোথায়, এবার আসি পুনরাবৃত্তি ও প্রয়োগ।
তুমি যেই শব্দটি শিখো না কেন একটু খেয়াল করো, এই শব্দটা তোমার বাস্তব জীবনে কোথায় শুনেছো, কোথায় এটাকে কাজে লাগানো যায়, এটা বাক্য রচনা করো। যেই শব্দটা কঠিন লাগে, তোমরা এমন কিছু পারিবারিক শব্দ বলো যে স্যার এটা খুব কঠিন লাগে, এটা কিছুতে মনে থাকে না, যেমন অ্যাডহক মানে তদার্থক বা অনানুষ্ঠানিক, এরকম কিছু শব্দ আছে মনে থাকে না, সেগুলো বলো। দেখো আমি বলা মনে রাখা কোনো জিনিস মনে করা দিতে পারি না পারি কিনা। ইংরেজি বাংলা লুট করে নিয়ে গেছে, আবার দাঁত ভাঙ্গা শব্দ রেখে গেছে, বাঁশের উপর বাঁশ। ঠিক আছে, ফাইজা তাসতিম অনেকদিন পরে আসছো না? আমাদের তো কালকেও ক্লাস হয়েছিল, পরশু দিনে হয়েছিল, তোমাকে দেখি নাই। বাংলা হয় দালাল, হ্যাঁ এই তো সুন্দর কথা বলছো। মুত্তাসির, এই দেখো ফেসবুকের বাংলা তুমি যদি মুখ বই বলো, এখন মুখ বই বলতে পারো, কারণ তুমি শাব্দিক শাব্দিক পারিভাষিক করলা। এখন পারিভাষিক শব্দ, তাহলেই তুমি হচ্ছে পারিভাষিক শব্দ তুমি ভালো করে পড়ে পারিভাষিক শব্দের উদ্দেশ্যটা তুমি বুঝতে আসলে পারো নাই। তুমি কি হলে পারিভাষিক শব্দটা বুঝতে পারবা? যখন বুঝবা যখন বুঝবা যে এটা বাংলা কি করা যেতে পারে, এটা বাংলা করা যেতে পারে হচ্ছে যোগাযোগ মাধ্যম, বা হতে পারে না যোগাযোগ মাধ্যম তো অনেকে আছে, এমনটা বলবা যে কি নাম দেওয়া যেতে পারে, সর্বাধিক সংযোগ মাধ্যম বা সংযোগ ব্যবস্থাপক, সংযোগ অ্যাপস, এমন কিছু একটা নাম টাম দিয়ে কঠিন কোনো শব্দটা দিয়ে এটা ভাব নিতে পারো। যাই হোক, তো তুমি যেই শব্দটা বলো সেই শব্দটা কি করবা, তোমার বাস্তব জীবনে একটু প্র্যাকটিস করে দেখবা, ছোট ছোট বলবা, ওটা দিয়ে কোনো একটা বাক্য রচনা করবা। একটা শব্দ বলো, যেমন কোনটা, আচ্ছা একটা শব্দ বলো তাহলে বুঝবা। আচ্ছা যাক, তোমাদের আমি কয়েকটা শব্দ পড়িয়ে দিই যে এই জিনিসগুলোকে কিভাবে করে মনে রাখবো। আচ্ছা দেখো, এই যে দেখছো আমাদের নোটের মধ্যে কিন্তু দেওয়া আছে, এটা ইংরেজিটা কি, মানে উচ্চারণটা সহজ আছে, আসলে এটা কি জিনিসটা কি বুঝায়। দ্বিতীয়, বাস্তব জীবনে এটা কোথায় ব্যবহার হয়, কোথায় আদালতে, কোথায় স্কুলে, কোথায় হচ্ছে ভূমি দখলের ক্ষেত্রে, কোথায় কৃতজ্ঞতা প্রকাশে, এইটা এইখানে এইভাবে করে আছে। তারপরে আসি, প্রথমে আসি এই জায়গাটাতে, অ্যাক্টিং ভারপ্রাপ্ত। অ্যাক্টিং মানে কি? অ্যাক্টিং ভারপ্রাপ্ত। এখন দেখো অ্যাক্টিং মানে অভিনয় করা, কোথায় কোথায় কথাটা আসছে, অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, এই অ্যাক্ট মানে কাজ করা থেকে আসছে যে অ্যাক্টিং অভিনয় করছে। এখন অনেকে দেখি এটা পরীক্ষা দেওয়া হচ্ছে অ্যাক্টিং মানে হচ্ছে অভিনয়, ভুল না, এটা দেওয়া যাবে না। কি দিতে হবে? অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ, অ্যাক্ট মানে যেহেতু কাজ, এখন অ্যাক্টিংটা মানে হইতেছে আবার অভিনয় হয়, কিন্তু এটা কিরকম অভিনয় দেখবা, যখন মনে করো প্রধান শিক্ষক নাই, তার মানে একজন অফিসার নাই, তার পরিবর্তে এসেছে একজন অ্যাক্টিং অফিসার। এখন অ্যাক্টিং অফিসার মানে কি? ভারপ্রাপ্ত অফিসার, অর্থাৎ ওই অফিসারের ভারটা এই অফিসারের উপর প্রাপ্ত হয়েছে, ওই অফিসারের ভারটা এই অফিসার পেয়েছে, এটার নাম হচ্ছে অ্যাক্টিং। তাহলে অ্যাক্টিং এডিটর, ভারপ্রাপ্ত সম্পাদক, তাইলে এবার দেখো অডিও, অডিওর বাংলা তো পৃথিবীতেই নেই, কেমনে করো বাংলা, এটা কোথা থেকে হবে? আমরা তো অডিও বুক, অডিও গান, অডিও সং এগুলো বলে অভ্যস্ত। এখন আমরা চিন্তা করলাম অডিও মানেটা কি? অডিও মানে হচ্ছে এটা শ্রুতি ভার্সন, শোনা যায়। তুমি এখন নাম দিতে পারো শ্রবণ বিষয়ক, তুমি নাম দিতে পারো শ্রুতি বিষয়ক, তুমি নাম দিতে পারো শ্রুতি ধারক বা শ্রুতি সম্পর্কিত, এইভাবে করে তোমার যেটা ইচ্ছা তুমি সেইটাই কিন্তু বলতে পারো। স্যার চোখে দেখা না, আচ্ছা ও চোখে দেখো না, একটু তার জুম হবে না। আচ্ছা ঠিক আছে, বইটা সামনে নিয়ে দেখো আর হচ্ছে ক্লাসও করো, তাহলে একসাথে দুইটা দেখতে পারবা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেই ক্লাসটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে, আমরা মূল বুঝাতে পারছি। এই যেমন দেখো অ্যাটেস্টেশন, অ্যাটেস্টেশন মানে হচ্ছে সত্যায়ন। তো তুমি এটা মনে রাখবা কিভাবে? মনে রাখবা যে ভূমি অফিসে একটা লোক থাকে, একটা অফিসার থাকে, তার নাম হচ্ছে অ্যাটেস্টেড অফিসার। এখন তার নাম কেন অ্যাটেস্টেড অফিসার? কারণ হচ্ছে তিনি সত্যায়ন করেন। কিভাবে সত্যায়ন করেন? এই যে কি করেন, সত্যায়িত করা, সত্যায়ন করা। যেমন কি বলতে পারি,
আচ্ছা, এটা হইতেছে সত্যায়িত করা বা সত্যায়ন করা। এই যে কোন একটা তুমি ফাইল নিয়ে গেছো, কাগজ নিয়ে গেছো, তোমার কাগজের সত্য, তোমার জমিটা যে সত্য, এই যে একটা সিল দেয়, ওই সিলের নাম হচ্ছে অ্যাটেস্টেড সিল। তার মানে এইভাবে মনে রাখো, অ্যাটেস্টেশন মানে কেন সত্যায়ন, অর্থাৎ জিনিসটা কি সত্য কিনা সেটাকে যাচাই করার জন্য নাম হচ্ছে অ্যাটেস্টেশন। অটোগ্রাফ, অটোগ্রাফ দেয় না তোমাদের যে বইয়ের মধ্যে, কিন্তু অটোগ্রাফ অনেকগুলো দিয়ে দিচ্ছে, অনেকগুলো দেই নাই, যাই হোক। এটা অটোনোমাস, স্বায়ত্তশাসিত, মানে অর্থাৎ আমার অঞ্চল আমি শাসন করবো, যেমন বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত। পাবলিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ তোমরা পরীক্ষা শেষ করে ইনশাল্লাহ সেই স্বপ্নের দিকে যেতে থাকবা। তো এটা কি হবে, এই স্বায়ত্তশাসিত। কেন স্বায়ত্তশাসিত? অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলা নিজের আয়ত্তে নিজেরা শাসন করে, অর্থাৎ এটা সরকারিভাবে তারা বাউন্ড না, যে তারা কোন পাঠ্য পড়াবে, কোন সিলেবাস অনুসরণ করবে, কোন সাবজেক্ট পড়াবে, কোন সাবজেক্ট পড়াবে না। তারা তাদের মতন একদম সম্পূর্ণ স্বাধীন। তারা কাকে পরীক্ষা নিবে, কোন স্টাইলে পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা নিবে, কাকে রিটার্ন রাখবে, কি রিটার্ন রাখবে না, তা নির্ধারণ করে। এরপর এজেন্ডা, আলোচ্য সূচি। এই দেখো এজেন্ডা, আমরা অনেক এরকম বলি যে এটা কি আমেরিকার এজেন্ডা, এটা হইতেছে অমুকের এজেন্ডা, আমাকে মানে এজেন্ডা মানে চক্রান্ত না, এজেন্ডা চক্রান্ত না, এজেন্ডা মানে আলোচ্য সূচি। এখন সব আলোচ্য, তুমি মনে করো একটা বইয়ের আলোচ্য সূচির মধ্যে দিয়ে দিলে এজেন্ডা, তাইলে ভুল হবে। সব আলোচ্য সূচিকে এজেন্ডা বলে না। এজেন্ডা মানে হচ্ছে শুধুমাত্র মিটিং করার সময়, যেই ধর একটা মিটিং বসছে, মিটিংয়ে তুমি জিজ্ঞেস করো ভাই আজকের এজেন্ডা কি, মানে মিটিংটাতে কি নিয়ে আলোচনা হবে, আলোচ্য বিষয়টা কি, কার নাইলে আড্ডা হয়ে যাবে, গল্প হয়ে যাবে, যার মতন যে কিছু বলবে। আড্ডার বিষয়টা কি, সেলস বৃদ্ধি, নাকি আমাদের বাজার কেন ধস হইলো, আমাদের কেন এটা বৃদ্ধি পেল না, এরকম নিয়েই। তো এইটাকে বলে এজেন্ডা, আলোচ্য সূচি। এরপর হচ্ছে অ্যালিগেশন, মানে হচ্ছে অভিযোগ, বা আমার তোমার অ্যালিগেশন আছে না, না অভিযোগ। এই যে অ্যানেক্সেশন, সংযোজন, দেখো কতগুলো পরীক্ষা আসছে। অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার। এই অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, এটা কি জিনিস সেটা একটু বুঝে নাও। যেমন দেখবা কি করে, কেউ কিছু হারাই ফেলছে, হারাই ফেললে পরে তুমি পাইছো, তুমি যে পাইছো তুমি আবার এসে আমি হারাই ফেলছি, এই জন্য পুলিশ দেখবে একটা কাগজ দেয়, বলে আপনি অ্যাকনলেজমেন্টে সাইন করেন। একটা বাচ্চা হারাই গেছে, তার বলে অ্যাকনলেজমেন্ট সাইন করেন। তারপরে দেখবা চিঠি দেয়, মানুষ দেখবে ডিভোর্স লেটার পাঠায়, ডিভোর্স লেটারের সাথে বা যে কোনো লেটারের সাথে একটা অ্যাকনলেজমেন্ট কাগজ থাকে। কারণ সেই লোকটা যদি বলে না আমি তো কোনো কাগজ পাই নাই, এটা যদি বলে, এই জন্য ওই কাগজটাতে সাইন করা মানে হচ্ছে কি সেই কাগজটা পেয়েছে। এই কাগজের নাম হচ্ছে অ্যাকনলেজমেন্ট কাগজ বা প্রাপ্তি স্বীকার, যেটা যে আমি পেয়েছি সেটা স্বীকার করে নিলাম, তাহলে প্রাপ্তি স্বীকার কাগজ। এরপর আসে হচ্ছে অ্যাডহক। অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক কিংবা তদর্থক। এই যে তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধান। অ্যাডহক মানে অনানুষ্ঠানিক, অর্থাৎ হুদাই বাদাইম্মা, মানে হুদাই কি করছে, জোর জবরদস্তি করা, কোন আনুষ্ঠানিকতা। দেখবা রোজার মাস আসছে, মসজিদে ঘোষণা হচ্ছে আমাদের এখানে অ্যাডহক কমিটিতে রয়েছে অমুক অমুক। অ্যাডহক কমিটি মানে ভাই ওরা যোগ্য লোক না, বা যোগ্য লোক পরের বিষয়, নির্ধারণের বিষয়। মানে অ্যাডহক মানে তারা সাধারণত হওয়ার জন্য যেটা প্রসিডিউর ছিল, সেই প্রসিডিউরের বাইরে গিয়ে তারা কাজটা করছে। ধর তুমি পরীক্ষা দিচ্ছ আলাদাভাবে, তুমি অ্যাডহক পরীক্ষা দিচ্ছ, মানে পরীক্ষা দেওয়ার একটা নিয়ম আছে, রুলস বা সিস্টেম আছে, তুমি সেই সিস্টেম বাইরে গিয়ে কি করছো, এই কাজটা করছো। এগুলো কি বলা হচ্ছে অ্যাডহক বা তদর্থক বা অনানুষ্ঠানিক। তারপর দেখো অ্যালটমেন্ট, বরাদ্দ, এন্টি কারাপশন, দুর্নীতি দমন, আর্কিটেক্ট, স্থাপত্য। তো মোটামুটি এগুলো বললাম, আলোচনা করে দিলাম। ডিভোর্সের বাংলা নাই, ঠিক আছে। ডিভোর্সের বাংলা হয় বিবাহ বিচ্ছেদ। আরবিতে অনেকে বলে তালাক, অনেকে বলে বিবাদ, তালাক না, এটা ভুল, তালাক তো ওটা আরবি শব্দ। তাহলে ডিভোর্সের বাংলা হতে পারে কি, বিবাহ বিচ্ছেদ। আচ্ছা, এবার দেখাবো হইতেছে এই যে এই অংশটা, যে একই সাথে এই যে ক্যাটাগরি গুলোকে একসাথে করে দেওয়া হয়েছে সেটা। এই যে যেমন দেখো বিদ্যা, বিদ্যা কি, যেমন ক্যালিগ্রাফি, হস্তলিপি বিদ্যা, কার্টোগ্রাফি, মানচিত্র বিদ্যা, অ্যানাটমি, শরীরবিদ্যা, ফিশারি, মৎস্যবিদ্যা বা মৎস্য পালন, ফরেস্ট্রি, বনবিদ্যা বা অরণ্যবিদ্যা, তারপরে জিওলজি, প্রাণীবিদ্যা, আর্কিওলজি, প্রত্নতত্ত্ব। তার মানে যতগুলো বিদ্যা আছে সবগুলোর ক্ষেত্রে আমরা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে হয় লজি থাকতেছে, অথবা কি থাকতেছে, এটা ওয়াইয়ের মতন থাকতেছে, হয় ফিশারি, অ্যানাটমি, কার্ডিওগ্রাফি, হ্যাঁ, এভাবে করে একটা থাকতেছে। এই যে আমি এখানে স্টেশন দেওয়া আছে যেগুলো পরীক্ষা বেশি আসে, যে আর্কিওলজি, এরপরে জিওলজি, ঠিক আছে, এগুলো বেশি আসে। তারপরে আসি হচ্ছে ইজম, মানে অর্থাৎ বাদ,
এটা এই বাদ মানে বাদ দিয়ে দেওয়া না, এই বাদ মানে হইতেছে দেখো কমিউনিজম সাম্যবাদ, ফ্যাসিজম ফ্যাসিবাদ। এই যে এবার পরীক্ষা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখছো আমি বললাম না কিভাবে করে বুঝবা যে কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ। দেখো 2025 সালে এটা আসছিল, কেন আসলো? কারণ এটা 25 সালের জন্য গুরুত্বপূর্ণ ছিল ফ্যাসিজম। কারণ 24-এ আমরা ফ্যাসিস্টকে তাড়াইছি, অনেক চারপাশে অনেক ফ্যাসিজম ফ্যাসিজম শুনতেছিল। ফ্যাসিজম মানে কি তোমার তো বুঝতে হবে, এই যে একনায়কতন্ত্র কিংবা এই যে ফ্যাসিবাদ, অর্থাৎ ফ্যাসিজম। এই ফ্যাসিস নামে একটা দল ছিল ইতালিতে, এটা অনেকে মনে করে জার্মানিতে, না জার্মানিতে ছিল আরেকটা নাৎসি, তো ওখানে ছিল ফ্যাসিস্টের দল ছিল। ওই দলটা একটা সময় ভালো উন্নয়ন করছে, ভালো কাজই করছে, কিন্তু একটা সময় স্বৈরাচার হয়ে গেছে, ওই দেশের জোর করে মানুষের যুদ্ধ চাপাই দিছে। এরপরে সব মানুষ একসঙ্গে বিরক্ত হয়ে সেই দলটাকে পুরো নিষিদ্ধই ঘোষণা করে দিছে, ঠিক আছে? তো ওই যে তার প্রতীক আছে ফ্যাসিজম। কোন একটা দেশ যখন একচেটে হবে তাদের মতামত, তাদের এগুলোকে মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে থাকে, তখনই তাকে বলা হয় এই ফ্যাসিজম। এই যে দেখো নাৎসিজম। তো ইজম গুলো একসাথে পড়তে পারো, সেকুলারিজম, অ্যাথিজম। আচ্ছা, এবার আসো হচ্ছে পত্র, সার্কুলার, গ্যাজেট, তারপর হচ্ছে অ্যানেক্সার, এরপর হচ্ছে বিল, বন্ড, ডিক্লারেশন, বুলেটিন, সার্টিফিকেট, ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট, পোস্টার, লাইসেন্স, পাসপোর্ট। দেখো সবগুলো আমরা চারপাশে কত কত ব্যবহার শুনি, তাই না? কিন্তু কখনো ভাবি না আসলে এটার বাংলাটা কি হতে পারে, এটার বাংলাটাকে কি নাম দিতে পারি? সার্কুলার, পরিপত্র। আমরা অনেকে কি বলি, বোর্ডে একটা সার্কুলার দিয়েছে বা একটা সার্কুলার চেয়েছে, ভর্তির সার্কুলার দিয়েছে, ঢাবি তাদের অ্যাডমিশনের সার্কুলার দিয়েছে। এই যে সার্কুলার মানে পরিপত্র, বিজ্ঞপ্তি দিয়েছে, এই যে আমরা ভর্তি নিতে চাই, তোমরা কারা কারা ভর্তি হও, অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে তুমি তোমার এই স্বপ্নের ক্যাম্পাসে চলে আসো। এরপর গ্যাজেট, ঘোষণাপত্র, যে সরকারের কথা মানছি কিন্তু বিশ্বাস করি না, সে যদি গ্যাজেট আকার ঘোষণা দেয় তাহলে বিশ্বাস করবো, কারণ তখন এটা মানা যায়, নাহলে যদি সে আবার অস্বীকার করে, এই যেটাকে বলে গ্যাজেট। এরপর দেখে অ্যানেক্সার অর্থাৎ কোরপত্র। কোর মানে কি? কোর মানে হচ্ছে খেলা, ঠিক আছে? তো এই যে খেলা নিয়ে যে পত্রিকা থাকে তাকে কোরপত্র বলা যেতে পারে। স্যার বাংলাদেশ মানে কি? না, বাংলাদেশ তো বাংলা শব্দই, তাই না? এই যে বাংলা, তুমি এটার তো আর বিদেশি কিছু হচ্ছে না, ওকে? বাংলা, এর পিছিয়ে লাগছে দেশ, এটা তো দুইটাই বাংলা, এটা আর পারিবারিক শব্দ হতে পারে না। তো তোমরা আজকে দেখি একটা পড় দিবনে তোমরা সেখানে দেখবো কে কত ভালো পারিভাষিক শব্দ বানাতে পারে। দেখো তোমাদের চারপাশে কিন্তু অনেক শব্দ আছে এটা পারিভাষিক শব্দ বানানোর মতো। মোবাইল, তুমি মোবাইল একটা বাংলা শব্দ বানাও তো, এই পরিভাষা, কারণ বিদেশ থেকে আসছে, তোমার তো একটা বাংলা বানানো দরকার, বানাও তো। কি বানানো যেতে পারে? আমি মোবাইলের বাংলা দিলাম হচ্ছে অনেকে বলে মুঠো ফোন, ফোনও তো ইংলিশ, একদম খাস বাংলা দাও। এটা হতে পারে বেতার দূরালাপনী, অর্থাৎ দূর থেকে আলাপ করার যন্ত্র, কিন্তু বেতার মানে তার নাই, ঠিক আছে? তোমার ওয়াইফাই নাম দাও, ওয়াইফাই না ওয়াইফাই, ওয়াইফাই একটা নাম দাও। ওয়াইফাই নাম কি হতে পারে? ওয়াইফাই নাম হতে পারে হচ্ছে অন্তর্জাল, বিনা বেতার অন্তর্জাল। অন্তর্জাল কেন বলছি? ইন্টারনেটের বাংলা হচ্ছে অন্তর্জাল, ইন্টারনেট বাংলা নাম হচ্ছে অন্তর্জাল। তারপরে তোমার আর তার সাথে কি কি আছে? স্যাটেলাইট, স্যাটেলাইটের বাংলা কি দিতে পারি? স্যাটেলাইটের বাংলা হচ্ছে উপগ্রহ, এটা অটোমেটিক আছে। তারপর আরো কি আছে? আরো কোন কোন জিনিস আছে আমার তোমাদের চারপাশে খোঁজো। ফ্যান, ফ্যানের বাংলা কি হতে পারে? ফ্যানের বাংলা অনেকে বলে পাখা, আরে পাখা তো হাত পাখা, ওটা তো পাখা। ফ্যানের বাংলা হতে পারে হচ্ছে ঝুলন্ত পাখা, এমন কিছু দিতে পারো। বা বাতাস পরিবেশক, বায়ু পরিবেশক, এটা আমাকে বাতাস পরিবেশক করে। বা শীতলতা পরিবেশক, বা ঠান্ডা পরিবেশক, আরাম পরিবেশক, কিছু একটা নাম দেওয়া। দেখছো নাম কিন্তু অনেক দেওয়া যেতে পারে। এই যে দিতে পারার কৌশল অর্জন করা, এটা হচ্ছে পারিভাষিক শব্দের কি শক্তি, এটা তুমি ধারণ করতে চাও। আমি প্রতি ক্লাসে বা আমার স্টুডেন্টকে আমি এই জিনিসটাই ঢুকাই দেওয়ার চেষ্টাটা করি, এইটা তোমার ভিতরে ধারণ করো, তারপরে যা কিছু আছে সেটা তো আস্তে আস্তে হবে বা হচ্ছে। ওকে, তো ইমোজির বাংলা কি হতে পারে বলো তো? ইমোজির বাংলা হতে পারে, ইমোজির বাংলা, ভালো জিনিস বলছো। ইমোজির বাংলা, ইমোজির বাংলা হতে পারে প্রতীক, মুখ প্রতীক, এরকম একটা হতে পারে মুখ প্রতীক, অর্থাৎ প্রতীকটাই মুখের একটা আকৃতি টাইপের কোন একটা প্রতীক হতে পারে ইমোজি। এরপর আর কি কি? রেফ্রিজারেটরের হচ্ছে কি হিমাগার, হ্যাঁ চলে। বা হিমাগার তো অনেক বড়টাকেও হিমাগার বলে। তুমি একটা ছোট নাম দাও, তুমি নিতে পারো হচ্ছে ক্ষুদ্র হিমাগার,
তারপর হচ্ছে বিলাতি হিমাগার বা ছোট হিমাগার, রিলস রিলস ধার্মা, রিলসের কি রিল ধরে শুধু না। ওকে ঠিক আছে, আইহা দেরি করে ফেলেছে, তো আঞ্জুমান মাহিয়া দেরি করে ফেলছো। আচ্ছা যাক, আজকে লাইভের মধ্যে যারা আছে তাদেরকে শুধু বলে রাখি, একটা সুন্দর একটা কন্টেস্ট ছেড়েছি। কন্টেস্টের নিয়মটা অনেকে হয়তো বুঝতে পারো নাই, এই জন্য হয়তো দ্বিধার মধ্যে আসো। আমি সহজ সিস্টেম, সেটাও কন্টেস্টের নিয়ম হইতেছে তুমি হচ্ছে রিভিউ কালেক্ট করবা। রিভিউ বলতে তুমি তোমার ফেসবুকে একটা পোস্ট দিবা, বলবা আমার পোস্টের পিন কমেন্টে দুইটা কি বলে আছে এই যে দুইটা পিডিএফ এর লিংক আছে, তোমরা পিডিএফটা দেখে বইটা সম্পর্কে কিছু একটা বলো। এখন তোমার কোনো এক বন্ধু বলো ভালো, চমৎকার, আচ্ছা ঠিক আছে আমার কাছে ওই বইটার থেকে একটু ভালো, আমার কাছে তেমন ভালো না, এরকম কিছু তো একটা সমস্যা, কিছু একটা বলবে। ওই যা কিছু বলেছে সেটা স্ক্রিনশট, ওর নাম সহ, ওর প্রোফাইলের একটু ইঙ্গিত সহ যে ও এটা বলছে, এই স্ক্রিনশটটা আমাদের এখানে ওই যে পোস্ট দিয়েছি সেই পোস্টের মধ্যে ছেড়ে ছেড়ে দিবা। এখন কেউ মনে করো 4টা এরকম রিভিউ নিছে, কেউ 5টা, কেউ 7টা, কেউ 8টা, কেউ 1টা, কেউ 2টা, সবাই দিবে। যে যেটা দিবে এর মধ্যে সবচেয়ে বেশি যার হবে তাকে আমরা বিজয়ী ঘোষণা করে দিলাম। যে আজকে রবিবার, আজকে সোমবার, আজকে আমরা যারা যারা রিভিউ দিয়েছে তার মধ্যে দেখেছি যে মুস্তাইন ও সর্বমোট রিভিউ কালেকশন করেছে হচ্ছে 11টা। বাস, এখন তুমি তো আবার দিছো 7টা, তুমি দিছো 8টা, তুমি ধরো ও মুস্তাইন দিছে হচ্ছে 11টা, তুমি দিছো 10টা, সমস্যা না। তোমার কালকেও যদি তোমার 11টা হয়ে যায়, তুমি কালকে তুমি পাবা। অথবা কালকের মধ্যে কেউ যদি 10টাও করতে না পারে, তুমি তো সবার তাগায় আছো, তা তুমি পাবা। অর্থাৎ কাজটা করলে মিস যাবে না, এক সপ্তাহ মধ্যে প্রতিদিনই এটা একটা একটা করে বই বাড়বে। যেমন আজকে সোমবার 3টা বই আর হচ্ছে 200 টাকা, ঠিক আছে। তো টিকটকের বাংলা হতে পারে টকটক, বা টিকটকের বাংলা হতে পারে কি নাঙ্গা চিত্রক, এমন কিছু আর কি। নাঙ্গা বললাম কেন, ওই জায়গায় ওই জায়গায় সবই নাঙ্গা নাঙ্গা থাকে এরকম, ঠিক আছে, এই জন্য ওটার নাম দিতে পারো যে নাঙ্গা মাধ্যম বা নাঙ্গা যোগাযোগ, একটা নাম দিয়ে দিলাম। টপ ফ্রেন্ডদের দেন, শুধু টপ ফ্রেন্ডরা, এই তো টপ ফ্রেন্ডের কাজটা করে দেখ। হইতে পারে টপ ফ্রেন্ডদের কি দিলাম, সবারই দিনে দিব, এটা অন্য এই স্যার টপ ফ্রেন্ড অন্য কাজটা এটা করেও না, টপ ফ্রেন্ডদেরই দিলাম, ঠিক আছে। শুধু টপ ফ্রেন্ডদের ডেলিভারি চার্জটা এক্সট্রা করে দেওয়া লাগবে না, সেটা আমাদের থেকে কত বহন করে দিব। হেলিকপ্টার মানে কি মিলন, এই তো দিস ভালোটা নাম। হেলিকপ্টারের বাংলা দিতে পারি হচ্ছে উড়ন্ত বাহক, অর্থাৎ বহন বাহক তো অনেকভাবে উড়ে উড়ে না, এটা কি উড়ে। এবার বিমানের বাংলা কি দিতে পারো, এটা হচ্ছে বাতাস যন্ত্রক বা বাতাস পরিবাহক, অর্থাৎ বাতাসের মধ্যে দিয়ে যেটা চলাচল করে। দেখছো, পারিভাষিক শব্দ বানানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা কি দিছো, সাপরি ফাদ, মাশাআল্লাহ। মোস্তাইনকে আমার মঞ্চে একটা পুরস্কার দিতে, মোস্তাইন কি পুরস্কার চাও বলো, ঠিক আছে। এটা অবশ্যই কি বল 50 টাকার মধ্যে একটা পুরস্কার দেওয়া দরকার। তো এত সুন্দর একটা নাম দিচ্ছ টিকটক, সাপরি ফাদ, ঠিক আছে। তবে টিকটক সবারই খোলা উচিত। কেন উচিত, যদি এরকম সবাই সাপরি সাহেব বলতে বলতে করে তাহলে ওখানে সাপড়িই থাকবে। বরং সবার প্রোফাইল আস্তে আস্তে আসতে, ফেসবুক কিন্তু আসলে একটা সময় সাপড়িদেরই ছিল, কিন্তু যখন এটা হয়ে গেছে এরকম যেটা আসলেই তো একটা জীবন মাধ্যম, এটা ছাড়া কিছু উপায় নাই, তখন কিন্তু ফেসবুকের মধ্যে আস্তে আস্তে অনেক খারাপ জিনিস কমেছে। আগে বেশি ছিল, এখন কেন কমছে তুমি খেয়াল করো, তোমার পোস্টে এখন কম আসে, কেন আসে? কারণ হচ্ছে তুমি এগুলা নট ইন্টারেস্ট করে রাখছো, তুমি তো দেখো না, তুমি হয়তো ওই যে এডুকেশনাল গুলোকে বেশি বেশি দেখতেছো, যেন এগুলো তোমার কাছে বেশি বেশি আসতেছে। যে যেটাকে কোনোভাবে একটু একটু টাইম থেমে থাকে, কোনোভাবে একটু দেখে ফেলে, সেইগুলো কিন্তু তার কাছে বেশি আসে, ঠিক আছে। তাহলে সাপরিফাত খুব সুন্দর। টপ ফ্যান, টপ ফ্যান না মানে ওই যে নিয়মটা আমি তোমার ইয়াটা একটু দেখাই দিই। নিয়মটা কি, 11টা বাজে আমি ঘোষণা করব। আচ্ছা প্রথমে যেটা আসছিল এটা হইতেছে একজন মিউজিশিয়ান, ঠিক আছে, ভালো গায়ক গায়িকা। তো গায়িকা হলো আমার স্টুডেন্ট, ঠিক আছে, আমার সাথে অ্যাড আছে। তোমরাও অনেক বিখ্যাত হবে না। তোমাদের আরেকটা কিছু জানাই, এই যে ঝুমা, কোথায় ঝুমাটা তো চিনোই, ইনকালাম মঞ্চের। তারপরে হচ্ছে একটা নায়িকা মনে হয় সুপ্রিয়া, মডেল, নায়িকা না মডেল আর কি। তো যাই হোক এরকম বহুত জনকে পড়াইছি, তোমরা তো অনেক সামনে কিছু হবা, হলে তো অবশ্যই একটু খোঁজ নিয়েও বইলো যে আমার কাছে পড়ছো। এটা হইতেছে এই যে এই কন্টেস্টটা, যাক এটা সুন্দর একটা রিভিউ দিচ্ছে। তোমরা মানে পোস্টটা কেউ দেখো নাই, মাত্র 5 জন দেখছে, কমেন্ট বেশি করো না।
ও তোমাদের এই যে যারা পুরস্কার আগে পাইছে তাদের কিন্তু পাঠিয়ে দিছি আজকে রাতের মধ্যে। আজকে রাতে বলে লাভ নাই, তোমরা যদি এখন ক্লেম করো যে স্যার আমারও তো পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু আমি পুরস্কারটা পাই নাই, এর মধ্যে যদি কেউ থাকো আমাদের জানা, যারা আমার কাছে যোগাযোগ করছে ঠিকানা দিচ্ছে তাদেরকে আমরা পাঠাতে পারি, যারা দেওয়া না তাদেরকে কিভাবে পাঠাবো। তো তোমরা আজকের মধ্যে যদি বা কয়েকদিনের মধ্যে যদি পারো পরের চালানে পাঠিয়ে দিতে হবে, কিছু করার নেই। এই যে এইটা ঠিক আছে, আজকে সোমবার 200 টাকার 3টা বই। কি কাজটা করতে হবে? করতে হবে হচ্ছে কমেন্টে গিয়ে, অনেকে বুঝো না, যেমন অনেকে একটা আস্ত এরকম বড় একটা দিছো, এত বড়টা দেওয়া দরকার নেই, এটা দিছো তাও খারাপ না, চলবে, এরকমটা দিলেই হবে। এই যে দিছো এটা কিন্তু হবে না, কারণ তোমারটা লেখাটা পড়া যাচ্ছে না, তোমার বইটা পথানা আসছে, তুমি লেখাটা কি দিছো সেটা দাও। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যে তোমার এইটা যাতে আমরা, যেমন আমি সবচেয়ে ভালো দেখাই যে আসলে কোনটা সবচেয়ে পারফেক্ট, এই যে যেটা, এই যেটা সবচেয়ে পারফেক্ট, অর্থাৎ কে কি বললো এটা যখন থাকলো তখন কি হবে, আমরা আমাদের মাইন্ডেতে এটা কি করতে প্রকাশ করতে পারবো। এখন আমি ধরো দেখলাম যে বিজয়ী কে, বিজয়ী তাহলে আমি, কারণ 2টা দিছি, আমি সবচেয়ে পারফেক্ট দিছি। খাদিজা আক্তার ওরটা একটা দিয়েছে, একটা দিছে, আর কটা দিছে, আর দেয় নাই, একটা দিছে। বর্ষণ মল্লিক অনেকগুলো দিয়েছে, কিন্তু এটা আমি অ্যালাউ করবো না, এই জন্য এখানে কোনো চালাকি থাকতে পারে। কেন চালাকি থাকতে পারে? হতে পারে এই সবগুলো ও নিজেই দিয়া, ঠিক আছে, দেখছো এই পাশ দিয়ে কিন্তু কে আছে সেটা কিন্তু কাটা, এটা তো আমি বুঝতেছি না, ঠিক না? তো এই জন্য এটা হইতে পারে কি, এটা হয়তো ওই না কি করছে, চালাকি করে অনেকগুলো করে এভাবে দিছে। তো যাই হোক, এভাবে করে যার একটা পাওয়া 2টা, এই যে খাদিজার তেলে 2টা পাওয়া গেছে, তাও একটা, এই একটাই কাউন্ট করলাম। তো এইভাবে করে আজকে হয়তো কেউ দিব। এখন যার 2টা বা 3টা আছে সেহেতু পিস হয়ে গেল না, কালকে আবার কিবার মঙ্গলবার, কালকে আবার 4টা বই, কালকে আবার দেখবো যে কারটা বেশি আছে, ঠিক আছে? তো সুতরাং এই সপ্তাহব্যাপী এই রিভিউ কন্টেস্টটা চলবে, কারণ আমরা এই রিভিউর অংশগুলো আমাদের বইয়ের পিছনে দিয়ে দিব। ওয়েবসাইটের মধ্যে যে যখন একটু বইটার সময় রিভিউ দেখতে চাবে সেইখানে ওই রিভিউর অংশগুলো আমাদের এটা থাকবে। তো এটাই হচ্ছে বিষয়, ছোট্ট বাক্যে 3 বাক্যের বেশিতে রিভিউ দিও না, হ্যাঁ? বাচ্চা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটাকে এখানে রাখবো। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জুমার সাথে আমার ফ্রেন্ড আছে, দেখবো নাকি আমি তোমার আমার গরিবী মোবাইলে, তাহলে তোমরা দেখে ফেলবা। আচ্ছা, তাহলে কি বলবো আর কি, তাই ক্লাসটা এখানে রাখি। আছে পারিবারিক শব্দ নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন আছে, আপত্তি আছে, কথা আছে? না, পোস্ট শেয়ার করবা না, আমার পোস্ট শেয়ার করতে হবে না, এটা শেয়ার করা আবশ্যক না। শেয়ার করলে করতে পারো, শেয়ার করলে হয়তো তুমি রিভিউটা বেশি পাবা। যে কোনো উপায়ে তোমার বন্ধুদের থেকে কিছু রিভিউ নিবা পোস্ট করে। তুমি হয়তো বলতে পারো যে আচ্ছা আমি বাংলা বই সম্পর্কে অনেক বই তো এরকম জানতে চাই, পরে দেখতে ভালো বই থাকে, তো আমি 2টা ডেমো দেখলাম, এই ডেমোটা দেখে তোমরা আমাকে একটা সিদ্ধান্ত দাও যে বইটা কেমন লাগলো, ঠিক আছে? তুমি অবশ্যই দেখো, হতে পারে তোমার একটা লাইফ চেঞ্জিং একটা বই হতে পারে। তুমি একটা কিছু একটা হুক দিয়ে ও যাতে তোমার ওই পিডিএফ দিটা দেখতে আগ্রহী বোধ করে, আগ্রহ হলো, ও বোধ করলো, ও একটা কমেন্ট করলো, ওই যে কমেন্টটাকে তুমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের এখানে দিয়ে দাও, ক্রপ করে আমাদের এখানে দিয়ে দাও। এটা বুঝতে পারছি? স্ক্রিনশটের বাংলা, হ্যাঁ দেখছো, ভালো একটা জিনিস, স্ক্রিনশট। এটা হতে পারে অর্থাৎ স্থির চিত্র ধারক বা স্ক্রিন, তো স্ক্রিনের বাংলা কি? স্ক্রিনের বাংলা তো হচ্ছে ত্বক, বা স্ক্রিনের হচ্ছে আমরা যেটা দেখতে পারি।
তাহলে অর্থাৎ ডিজিটাল স্ক্রিনশট। আচ্ছা, একটা বেশি কমেন্ট, একটার বেশি কমেন্ট করে, একটার বেশি যত কথা, যত বেশি করতে পারো, যত বেশি কালেক্ট তুমি করতে পারো, যত বেশি রিভিউ স্ক্রিনশট তুমি আমাদের এখানে দিতে পারো। আমরা গুনবো যে এই যে ফাতেমা ও দিছে 3টা, আয়েশা ও দিছে 4টা, মুস্তান ও দিছে 5টা, এরকম করে শত বেশি যে দিছে তাকে হচ্ছে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করে দিব। ঠিক আছে, ডে আজকে। এবং যাতে তুমি এরকম ভাবে স্ক্রিনশটটা দিবা যাতে ওটা আমরা করে আমরা আমাদের মাইডে দিতে পারি। আমাদের একটা মাইডে দেখো, আমাদের একটা মাইডে আছে, সেইখানে রিভিউ মাইডে, সেখানে দেখো ওইখানে দেওয়ার উপযোগী যেগুলো, ওইটা দেখলে একটু বুঝতে পারবো আসলে আমরা কি চাচ্ছি। এরকম স্ক্রিনশট কালেকশন চাচ্ছি। ঠিক আছে, রিভিউর স্ক্রিনশট কালেকশন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল। আগামীকালকের টপিক থাকবে উচ্চারণ। উচ্চারণ যাদের সমস্যা আছে কালকে ক্লাসটা দেখা করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।